কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে পর্ব ২২। পার্টি তখন বেআইনি। প্রায় প্রতিদিনই আমাদের কোনো না কোনো পার্টি কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং মাঝে মাঝেই বিনা বিচারে আটকের জন্য গ্রেপ্তার চলছে। এআইটিইউসির বোম্বাই অধিবেশনে 1948 সালের জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে যোগ দেবার জন্য রওনা হয়ে খড়গপুর স্টেশনে আমি গ্রেপ্তার হবার পর 3 মাস ধরে মামলা চলে এবং অবশেষে আমি বেকসুর খালাস পাই। 1948 সালের সেপ্টেম্বর থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমি পার্টির গোপন প্রাদেশিক কেন্দ্র নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে ট্রেড ইউনিয়ন এবং পার্টির অন্যান্য কর্মতৎপরতা চালিয়ে গেছি। আমার আরেকটি কাজ ছিল গোপন কেন্দ্র এবং প্রকাশ্যে থাকা কমরেডদের মধ্যে যোগাযোগ রেখে চলা। গোপন প্রাদেশিক কেন্দ্রের নির্দেশগুলি প্রকাশ্যে কমরেডদের কাছে পৌঁছে দেওয়া। তাছাড়া আইনসভার অধিবেশনেও আমি নিয়মিত অংশগ্রহণ করেছি এবং সরকারের জনবিরোধী কার্যকলাপ জনগণের কাছে উদ্ঘাটিত করার জন্য পশ্চিমবঙ্গ আইনসভাকে ফোরাম হিসেবে ব্যবহারের চেষ্টা করেছি। আমি তখন বিএ রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। এই ইউনিয়ন সারা ভারত রেলওয়ে মেন্স ফেডারেশন AIRF এর অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। পার্টির নিয়ন্ত্রিত রেলওয়ে শ্রমিকদের আরেকটি ইউনিয়ন দক্ষিণ ভারত রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নও গোল্ডেন রক তখন AIRF এর অন্তর্ভুক্ত ছিল। SIR ইউনিয়নের অন্যতম নেতা ছিলেন মাদ্রাজের কল্যাণ সুন্দরম। আমি ছিলাম এর উপসভাপতি। রেল শ্রমিক কর্মচারীদের এই সর্বভারতীয় সংগঠনের সভাপতি তখন ছিলেন জয়প্রকাশ নারায়ণ এবং সাধারণ সম্পাদক গুরুস্বামী। গুরুস্বামী কোনো দলভুক্ত ছিলেন না। তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই ছিল। তিনি নানাভাবে আমাদের অনেক সাহায্য করেছেন। তবে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন AIRF এ সংস্কারপন্থী নেতৃত্বেরই প্রাধান্য ছিল। রেলওয়ে ফ্রন্টে আমরা ছিলাম তুলনামূলকভাবে দুর্বল। AIRF এর কার্যনির্বাহক কমিটিতে হুমায়ুন কবিরের কর্মচারী ইউনিয়নের উল্লেখযোগ্য প্রভাব ছিল। সারা ভারত রেলওয়ে ধর্মঘটের প্রস্তুতির প্রসঙ্গে আসার আগে আরও কয়েকটি ঘটনার কথা এখানে লেখা দরকার। 7ই সেপ্টেম্বর 1948 থেকে আইনসভার শরৎকালীন অধিবেশন শুরু হয়। এই অধিবেশন সমাপ্ত হয় 29শে সেপ্টেম্বর তারিখে। সেপ্টেম্বরের অধিবেশনে দুটি বিশেষ বিষয় সরকার পক্ষ উত্থাপন করে। অধিবেশন শুরু হবার কিছুদিন আগে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী গভর্নর পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইন সংশোধনের জন্য এক অর্ডিন্যান্স জারি করেন এবং অর্ডিন্যান্সটি অবিলম্বে কার্যকর হয়। এই অর্ডিন্যান্সই সেপ্টেম্বর অধিবেশনে বিল আকারে উপস্থাপিত করেন স্বরাষ্ট্র বা পুলিশ মন্ত্রী কিরণ শঙ্কর রায়। দ্বিতীয় বিষয়টি হলো এইরূপ: সংবিধান রচনা পরিষদে খসড়া সংবিধান গৃহীত হয়েছে। বিধি অনুযায়ী খসড়া সংবিধান সমস্ত প্রাদেশিক আইনসভায় আলোচনার পর অনুমোদন করতে হবে। সেই অনুমোদনের জন্য খসড়া সংবিধানটি পশ্চিমবঙ্গ আইনসভায় পেশ করা হয়। দুটি বিষয়ের ওপর যে বিতর্ক হয় তাতে আমিও অংশগ্রহণ করি। আমি ইতিপূর্বে উল্লেখ করেছিলাম 1948 সালের 26শে মার্চ আমি গ্রেপ্তার হই। তার 3 মাস পরে পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনের একটি ধারা বলে গঠিত পর্যালোচনা কমিটি, যার চেয়ারম্যান ছিলেন হাইকোর্টের একজন বিচারপতি, পর্যালোচনার পর আমাকে মুক্তি দেন। আইনসভার সেপ্টেম্বর অধিবেশনের সরকারি কার্যবিবরণী ঘাঁটতে গিয়ে দেখলাম আমি বলেছি আমি এবং আমাদের অপর 70 জন কমরেড হাইকোর্টের হেবিয়াস কর্পাসের আবেদন করি এবং হাইকোর্ট আমাদের মুক্তি দেন। হাইকোর্টের বিচারপতিরা রায় দেন যে আমাদের আটক রাখার যুক্তিযুক্ত কারণ নেই। যেভাবেই হোক না কেন বিচারালয়ের পর্যালোচনার ফলেই আমরা মুক্তি পাই। আমাদের বিরুদ্ধে এমন সব আজগুবি
ও হাস্যকর অভিযোগ দেওয়া হচ্ছিল যে বিচারালয়ের পর্যালোচনায় সেগুলি দাঁড়াতে পারছিল না। সে কারণেই নিরাপত্তা আইন সংশোধনের জন্য অর্ডিন্যান্সটি জারি করা হয়। অর্ডিন্যান্সে বিচারালয়ের পর্যালোচনার অধিকার খর্ব করে প্রশাসন আর পুলিশ ও গুপ্তচর বাহিনীকেই এ ব্যাপারে সর্বেসর্বা করা হয়। 7ই সেপ্টেম্বর 1948 কিরণ শঙ্কর রায় কুখ্যাত পশ্চিমবঙ্গ নিরাপত্তা অর্ডিন্যান্স আইনসভায় পেশ করতে উঠলে আমি কঠোর ভাষায় তার বিরোধিতা করি। অর্ডিন্যান্সের বিরোধিতা করে আমি যে বক্তব্য রাখি তার সার কথা নিম্নরূপ। কয়েকদিন আগে আমি কংগ্রেসের কারাগার থেকে মুক্তি পেয়ে এসেছি। আমি জানি না কতদিন এখানে আমার ও সাধারণ মানুষের মনোভাব ব্যক্ত করার সুযোগ পাওয়া যাবে। মুক্তি পাবার পর জেল গেটেই আমার উপর এই নোটিশ জারি করা হয় যে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো জনসমাবেশে ভাষণ দিতে পারবো না। অতএব আমি এখানে যে বলতে উঠেছি তাও কংগ্রেস সরকারের বিধি অনুযায়ী একটি অপরাধ। কিন্তু যতদিন আমি এখানে আছি ততদিন জনগণকে দেখাতে চেষ্টা করব, যতদিন এই সরকার আছে ততদিন জনগণের দুর্দশার লাঘব হবে না। আজ বিচারালয়গুলির দ্বার নাগরিকদের জন্য বন্ধ, কারণ বিনা বিচারে আটকই বিধিতে পরিণত হয়েছে। কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটিকে বেআইনি ঘোষণা করার পক্ষে কিরণ শঙ্কর রায় যে যুক্তি দিয়েছিলেন তা খণ্ডন করে আমি বলি, স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রী কিরণ শঙ্কর রায় এই অসত্য প্রচার করেছেন যে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস জনগণকে সশস্ত্র করার জন্য এক প্রস্তাব গ্রহণ করে। বস্তুত হিংসাত্মক পদ্ধতিতে সরকারকে উৎখাত করার জন্য অস্ত্র সংগ্রহ করা হয়েছিল। আমি বলছি এটা এক শয়তানি সুলভ মিথ্যা। এই প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ শুরু করার লক্ষ্য নিয়ে জার্মানিতে নাৎসিদের রাইখস্ট্যাগে অগ্নিসংযোগের কাহিনী আমার মনে পড়ছে। নাৎসিরা অগ্নিসংযোগ করল, কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলো কমিউনিস্টদের উপর। আমাদের পার্টির দ্বিতীয় কংগ্রেসে এ ধরনের কোনো প্রস্তাব পাশ করা হয়নি। 26শে মার্চ আমাদের বাড়িতে পার্টির দপ্তরগুলিতে ব্যাপক তল্লাশি চালানো হয়, কিন্তু একটি অস্ত্রও পাওয়া যায়নি। কংগ্রেস সরকার আমাদের এই কারণেই জেলখানায় রেখেছে, যেহেতু আমরা এই পুঁজিপতি, ভূস্বামী ও মুনাফাখোরদের সরকারের বিরোধী। যাদের বিনা বিচারে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি কি? আমার 70 জন সহকর্মী ও কমরেডের সঙ্গে আমি মুক্তি পেলাম। সরকার আমাদের মুক্তি দেয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি আমাদের বিরুদ্ধে কিরণ শঙ্কর রায় ও তার গোয়েন্দারা যে অভিযোগপত্র দাখিল করেছেন তার মধ্যে আমাদের আটক রাখার কোনো কারণ খুঁজে পাননি। সে কারণেই আমরা মুক্তি পেয়েছি। আমার বিরুদ্ধে দুটি হাস্যকর অভিযোগের কথা আমি আগেই উল্লেখ করেছি। আমার বিরুদ্ধে আরও অভিযোগ, আমি ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটির সদস্য। এই পার্টি অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে, অতএব আমাকে বিনা বিচারে জেলখানায় আটক রাখতে হবে। কিন্তু কিরণ শঙ্কর রায় আর তার মন্ত্রীরা জানতেন এই অভিযোগে আমাকে আটক রাখা যাবে না। অভিযোগটি পড়লে কোনো বিচারপতি আমাকে আটকে রাখবেন না। সে কারণেই আমার হেবিয়াস কর্পাস আবেদন যেদিন হাইকোর্টে পেশ করা হলো সেদিনই আমি এক নতুন অভিযোগ পেলাম। নতুন অভিযোগটি এতই অযৌক্তিক ও হাস্যকর যে এমনকি পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনের বিধি বলেও এ অভিযোগ টেকে না। অভিযোগগুলি কি? সেগুলি হচ্ছে, আমার পার্টির নীতি প্রচারের জন্য আমি শ্রমিকদের সভাগুলিতে অংশগ্রহণ করেছি, এটা আমার প্রথম অপরাধ। আমার নেতৃত্বে আইনসভায় এক মিছিল এসেছিল এবং এই মিছিল আইনসভা ভবনের ফটকগুলি অবরোধ করেছিল, এটা আমার দ্বিতীয় অপরাধ। যারা ধর্মঘটে যোগ দিতে অনিচ্ছুক তাদের আমি ভীতি প্রদর্শন করেছিলাম, এটা আমার তৃতীয় অপরাধ। কোন দিন আমার নেতৃত্বে আইনসভায় মিছিল এসেছিল তা আমাকে বলা হলো না। পার্টির নীতি প্রচারের জন্য কোন শ্রমিক সভায় আমি অংশগ্রহণ করেছিলাম আমাকে তাও বলা হলো না। এই অভিযোগগুলি শুধু আমার বিরুদ্ধেই করা হয়নি, আমার সহবন্দী ও কমরেডদের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ করা হয়েছে।
আমি এ জাতীয় 70-80টি অভিযোগপত্র দেখেছি। নমুনা হিসেবে আমার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এখানে উদ্ধৃত করলাম। অভিযোগগুলি দেখে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, এগুলিই যদি যুক্তিসঙ্গত কারণ হয় তাহলে আমি ধরে নিতে পারি আপনারা সরকারের উদ্দেশ্যে যে কোনো সময় ভারতের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করতে পারেন। প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন, সরকারের নিরাপত্তা যদি একমাত্র বিষয় হয় তাহলে নির্বাচনে কেউই সরকারের বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করলেই বিনা বিচারে আটক করা হবে এবং আটক ব্যক্তিরা বিচারালয় থেকে কোনো সাহায্যই পাবেন না। যুক্তিসঙ্গত কারণের ব্যাখ্যার জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এতে আতঙ্কিত হয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার রাতারাতি পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইন সংশোধনের জন্য অর্ডিন্যান্স জারি করেন। এই অর্ডিন্যান্সের মোদ্দা কথা হলো, সরকার যে কারণ দেখাবে সেটাই হবে যুক্তিসঙ্গত কারণ। বিশেষ বেঞ্চও সেদিন তাদের রায় দেবেন। সেদিনই অর্ডিন্যান্সটি জারি করা হয়, অর্থাৎ বিনা বিচারে আটক ব্যক্তিকে বিচারালয়ের এখতিয়ারের বাইরে এনে ফেলা হয়। বিশেষ বেঞ্চের অন্যতম বিচারপতি চ্যাটার্জি এক পৃথক রায়ে মন্তব্য করেছেন, যে কর্তৃপক্ষ অর্ডিন্যান্স জারি করেছেন তাদের উচিত ছিল বিচারালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। বিচারপতি চ্যাটার্জির মন্তব্য উল্লেখ করে আমি সরকারের উদ্দেশ্যে বলি, এই সরকার বিচারালয়ের মর্যাদাহানিই শুধু করেনি, নাগরিক স্বাধীনতাকেও হত্যা করেছে। অর্ডিন্যান্স জারির মাধ্যমে সরকার এটা পরিষ্কারভাবে জানিয়ে দেয়, নাগরিকদের অধিকার রক্ষার পক্ষে কোনো আদালত আর দাঁড়াবে না। পুলিশের গোয়েন্দারা যুক্তিসঙ্গত কারণের যে ব্যাখ্যা দেবে সেটাই হবে চূড়ান্ত ব্যাখ্যা। যে কথাটা আমি আইনসভায় বলিনি, কারণ তখন সে প্রশ্ন আসেনি, তা হলো এই কালা অর্ডিন্যান্সের সঙ্গে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থায় শাসনকালের সংশোধিত মিসার যথেষ্ট মিল আছে। অর্ডিন্যান্সের বিরোধিতা করে আমি আরও বলি, ব্রিটিশ শাসনকালে রচিত কুখ্যাত বঙ্গীয় ফৌজদারি দণ্ডবিধি সংশোধন আইন বলে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। পার্টির দৈনিক পত্রিকা স্বাধীনতার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষক সভা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের জেলে পোড়া হয়েছে। এদের বিভিন্ন জেলখানায় বিনা বিচারে আটক রাখা হয়েছে। পুলিশের গোয়েন্দারা অনেক লোককে রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে। আমি এখানে একটা দৃষ্টান্ত তুলে ধরি। 3 দিন আগে 4 সেপ্টেম্বর 1948 আমরা লিলুয়াতে সারা ভারত রেল উইমেন্স ফেডারেশনের এক বৈঠক করেছিলাম। রেলওয়ে শ্রমিকদের অন্যতম নেতা কমল সরকার বৈঠক চলার সময় চা খাবার জন্য বাইরে গিয়েছিলেন। পুলিশের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেয়। তখনও প্রায় প্রতিদিনই গ্রেপ্তার তল্লাশি নাটক চলছে। আমি এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করি। আমি জানি আজ এরা আমাকে গ্রেপ্তার করতে পারে এবং কাল প্রেসিডেন্সি জেলে বিনা বিচারে আটক করে রাখতে পারে, কিন্তু যতদিন আমি বাইরে আছি, যতদিন জীবিত আছি, ততদিন পর্যন্ত সরকারের বিরোধিতা করে যাব। কারণ আমি জানি এই সরকার জনগণের জন্য কিছুই করবে না। এটা বিশ্বাসঘাতকদের, প্রতিশ্রুতি ভঙ্গকারীদের সরকার। মোহাম্মদ খুদা বক্স, আব্দুর রহমান সিদ্দিকী, শেখ মোহাম্মদ রফিক এবং অ্যাংলো ইন্ডিয়ান সদস্য সিসি.ডি. উইলকাস অর্ডিন্যান্সের বিরোধিতা করে বক্তব্য রাখেন। রতনলাল ব্রাহ্মণ আমার সঙ্গেই ছিলেন। চিরাচরিত স্বভাব অনুযায়ী কংগ্রেস সদস্য নিহারেন্দু দত্ত মজুমদার বিষোদ্গার করলেন কমিউনিস্টদের বিরুদ্ধে। তিনি পরিষ্কার বললেন, কমিউনিস্টদের দমনের জন্যই এই জাতীয় আইনের প্রয়োজন। আমার প্রস্তাবের উপর ভোট গ্রহণ করা হয়। প্রস্তাবের পক্ষে পড়ে 12টি ভোট এবং বিপক্ষে 40টি। কিরণ শঙ্কর রায় অর্ডিন্যান্সটি পেশ করেন। এই অর্ডিন্যান্সে এই অধিবেশনে বিলের আকারে উপস্থাপিত করা হয়। এই বিলেরও আমি বিরোধিতা করি এবং সংশোধন প্রস্তাব উত্থাপন করি। বিল গৃহীত হয়ে আইনে পরিণত হয়। একটি বিষয় উল্লেখ করেই এই রচনাটি শেষ করছি। 10ই সেপ্টেম্বর 1948
পশ্চিমবঙ্গে আইনসভার খসড়া সংবিধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আমি আমাদের পার্টির দ্বিতীয় কংগ্রেসে গৃহীত রাজনৈতিক থিসিস অনুযায়ী খসড়া সংবিধানের ওপর বক্তব্য রাখি। আমার ভাষণে আমি কিছু তথ্য দিয়েছিলাম। গত 1 বছরে সারা দেশে গণ আন্দোলন দমনের জন্য 40টি জায়গায় পুলিশ গুলি চালায়, 70টি জায়গায় লাঠিচার্জ করে। প্রত্যেক প্রদেশের প্রায় প্রত্যেক জেলাতেই কোনো না কোনো সময় 144 ধারা জারি করা হয়। খাদ্য ও বস্ত্রের জন্য আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে 2000 গণ আন্দোলনের কর্মীকে বিনা বিচারে আটক করা হয়। সারা দেশে 5 জন কমিউনিস্ট বন্দীর কংগ্রেস সরকারের জেলখানায় মৃত্যু হয়। 1948-এর 29শে সেপ্টেম্বর আইনসভায় শরৎকালীন অধিবেশন শেষ হয়। এরপরেই সারা ভারত রেল ধর্মঘটের প্রস্তুতির কাজে আমি লেগে যাই।